আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডিপ্লোমা ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইদ্রিস আলী, ফাউন্ডার অফ ডিপ্লোমা ক্লাসরুম। আজকের ভিডিওতে আমরা ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সের ষষ্ঠ অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে রচনামূলক প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে অনেক সময় আসছে, ঠিক আছে? আর সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের যে সূত্রটা, তাহলে পিভিটিএস লেখচিত্র সহ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের সূত্রটি প্রতিষ্ঠা করো। তো তোমাদের পরীক্ষার মধ্যে কিন্তু এই যে তোমার পিভি এবং পিএস দুইটা ডায়াগ্রাম কিন্তু চায় না, তোমাদের পরীক্ষায় শুধু পিভি ডায়াগ্রাম সহ তোমার যে সূত্রের প্রমাণটা আছে বা সূত্রের যে প্রতিপাদনটা আছে এটা লিখতে পারো, ঠিক আছে? তো আমি তোমাদেরকে পিভিটিএস দুইটা ডায়াগ্রামই দেখাবো। তোমাদের পরীক্ষায় যদি কখনো পিভিটিএস দুইটা ডায়াগ্রামে চায় তখন দিবা, আর যদি না চায় তবুও তোমরা শিখে রাখো, তোমাদের জন্য তো ভালো, তাই না? তো আমি দুইটা ডায়াগ্রাম এঁকে দেখাবো। তোমাদের পরীক্ষায় যদি শুধু পিভি চায়, শুধু তোমরা পিভি ডায়াগ্রাম দিবা, টিএস দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলতে বোঝায় যে যেই প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হয় না। তো তোমরা যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আছো, তোমাদেরকে কিন্তু আমরা সকল প্রসেস একদম বেসিক থেকে শুরু করে সবকিছুই কিন্তু পড়াইছি। এবং কোন প্রসেসে কি হয়, কোন প্রসেসের কার্ভটা কি রকম হয়, মানে আমরা যখন পিভি ডায়াগ্রাম অঙ্কন করি তখন এই পিভি ডায়াগ্রামটা কি রকম হবে, কেন কিভাবে হয়, সবকিছু কিন্তু আমরা তোমাদেরকে শিখাইছি, ঠিক আছে? তো এখন দেখো যে আমরা যদি পিভি ডায়াগ্রামটা অঙ্কন করি, তো পিভি ডায়াগ্রামটা কিরকম হবে দেখো। পিভি ডায়াগ্রামটা হবে এরকম। তাহলে এই দিক বরাবর এটা হচ্ছে আমাদের প্রেসার, আর এই দিক এটা হচ্ছে ভলিউম, ঠিক আছে? তো তোমাদের যে আইসেন্ট্রপিক প্রসেস, এটাকে কিন্তু আবার আইসেন্ট্রপিক প্রসেসও বলা হয়, এটাকে আবার এডিয়াবেটিক প্রসেসও কিন্তু বলা হয়। তো তোমার পরীক্ষার মধ্যে এভাবে আসতে পারে যে এডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে কাজের সূত্রটি প্রতিষ্ঠা করো, বা রুদ্ধতাপীয় প্রসেসের ক্ষেত্রে বা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের সূত্রটা প্রতিষ্ঠা করো, বা আইসেন্ট্রপিক প্রসেসের ক্ষেত্রে কাজের সূত্রটি প্রতিপাদন করো। তো তোমার পরীক্ষায় যেটাই বলুক না কেন, সকল অ্যান্সার কিন্তু একটাই, ঠিক আছে? তো তোমরা এই কারণে নামগুলো একটু মনে রাখবা, কারণ তুমি এইটা পড়ে গেছো, তুমি পড়ে গেছো রুদ্ধতাপীয়, পরীক্ষায় দিয়ে দিচ্ছে আইসেন্ট্রপিক। তুমি তো দেখা গেল যে তুমি যদি নাম না জানো তখন তো তুমি আর লিখতে পারবে না, তাই না? তো নামগুলো মনে রাখবা যে এই তিনটা জিনিস হচ্ছে একই, ঠিক আছে? অথবা তোমার পরীক্ষায় বলতে পারে যে এই সূত্রটা প্রতিপাদন করো, যেভাবেই আসুক না কেন তুমি এই অ্যান্সারটা লিখে দিবা, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এখন লেখচিত্রটা অঙ্কন করি, আমরা জানি যে আইসেন্ট্রপিক প্রসেস বা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এখানে যে কার্ভটা হয় সেই কার্ভটা কিন্তু একদম হেলানো ভাবে বাঁকা হয়, ঠিক আছে? আর আইসোথার্মালে কি হয়, একটু হালকা ভাবে বাঁকা হয়। এইগুলো তো আমি বলছি। তো এখানে আমরা কার্ভটা অঙ্কন করি। তাহলে আমরা কার্ভটা অঙ্কন করলাম, ঠিক আছে? এটা হচ্ছে স্টেপ ওয়ান, তাহলে এইটা হচ্ছে স্টেপ ওয়ান, এটা হচ্ছে স্টেপ টু। তো এইটাকে আমরা দিলাম হচ্ছে এ, আর এটাকে দিলাম হচ্ছে বি, ঠিক আছে? তো এখানে দেখো যে এই যে এ বিন্দুতে বা আদি অবস্থায় এটার কি আছে দেখো তো। এই যে আদি অবস্থায় এটার কি আছে, একটা আয়তন আছে না? তাহলে এটা হচ্ছে ভি ওয়ান। তারপর এই অবস্থায় তার আয়তন, এটা বিটা এভাবে দিই, এই অবস্থার তার আয়তনটা কি, ভি টু। আচ্ছা, তারপর এখানে কি আছে, পি ওয়ান আছে, পি টু আছে, এইগুলো তো আছে, তাই না? তো এ বিন্দুতে তার কি আছে, এ বিন্দুতে তার প্রেসার হচ্ছে পি ওয়ান, তারপর হচ্ছে আয়তন হচ্ছে ভি ওয়ান, আর টেম্পারেচার হচ্ছে কি, পি ওয়ান, ঠিক আছে? আর বি বিন্দুতে তার প্রেসার হচ্ছে পি টু, আয়তন হচ্ছে ভি টু, আর টেম্পারেচার হচ্ছে কি, পি টু। তাহলে এ বিন্দু এবং বি বিন্দুতে যা কিছু আছে সবকিছু কিন্তু আমরা এখানে দিলাম, ঠিক আছে? এরপর এটা যদি আমরা টিএস ডায়াগ্রাম অঙ্কন করি, টিএস ডায়াগ্রামটা কিরকম হয়, তাহলে আমরা এর কি অঙ্কন করবো বলতো, টিএস ডায়াগ্রাম অঙ্কন করবো। তাহলে টিএস, তো এখানে কি হচ্ছে দেখো, এখানে যেহেতু তাপের আদান প্রদান হচ্ছে না, তাহলে কি, তাপের আদান প্রদান যেহেতু হচ্ছে না, তার মানে এর যে এন্ট্রপির পরিবর্তন, এই এন্ট্রপির পরিবর্তনটা কি হবে, জিরো হবে। এর এন্ট্রপির পরিবর্তন কি হবে, জিরো হবে। তো এর যদি আমরা টিএস ডায়াগ্রাম অঙ্কন করি, তাহলে এই টিএস ডায়াগ্রামে এন্ট্রপির পরিবর্তনটা কি হবে, জিরো হবে। তো এন্ট্রপির পরিবর্তন যদি জিরো হয়, তাহলে আমাদের রেখাটা বা কার্ভটা আসবে এরকম। তো এটাকে আমরা টু দিলাম, আর এটাকে স্টেপ ওয়ান দিলাম। তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে টিএস ডায়াগ্রাম। এটা কি হবে, টিএস ডায়াগ্রাম। আর এখানে এটা যেটা আমরা অঙ্কন করছি সেটা কি হবে, পিভি ডায়াগ্রাম। পিভি ডায়াগ্রাম। তো যেহেতু তাপের আদান প্রদান হয় না, এই কারণে এখানে এন্ট্রপিটা কি ছিল, জিরো ছিল, বাট এখানে কি টেম্পারেচারে কিন্তু পরিবর্তন হয়েছিল। মানে টি ওয়ান এটা, আর এটা হচ্ছে কি, টি টু। তো আশা করি যে তোমরা ডায়াগ্রাম বা এখানে যে পিভি ডায়াগ্রাম এবং টিএস ডায়াগ্রাম এগুলো বুঝছো। তো এখানে আমরা মূলত যে ব্যাখ্যাটা, সেই ব্যাখ্যাটা দেবো হচ্ছে পিভি ডায়াগ্রাম অনুযায়ী। তো এখানে আমরা যা কিছু করছি এগুলো এখানে একটু লিখে দেবো, যে এখানে এবি যে রেখাটা আছে,
এই এবি রেখাটা কি নির্দেশ করে বলতো? এবি রেখাটা নির্দেশ করে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া নির্দেশ করে। কি নির্দেশ করে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া নির্দেশ করে, যার আদি অবস্থায় তাপ, তাপমাত্রা এবং আয়তন হচ্ছে P1 V1 T1, এবং শেষ অবস্থায় অর্থাৎ বি বিন্দুতে তার তাপ, আয়তন ও তাপমাত্রা হচ্ছে P2 V2 এবং T2। এই জিনিসগুলো আমরা এখানে বাংলায় একটু লিখে দেবো, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখি যে এবি রেখা, এবি রেখাটি রুদ্ধতাপীয় প্রক্রিয়া নির্দেশ করে। এ আদি অবস্থায়, এ আদি অবস্থায় চাপ, আয়তন ও তাপমাত্রা যথাক্রমে P1 V1 ও T1 এবং বি শেষ অবস্থায়, শেষ অবস্থায় P2 V2 ও T2। তাহলে এখানে দেখো যে আমরা পিভি ডায়াগ্রামে যা কিছু করছি এখানে লিখে দিছি। এখন আমরা যেহেতু কাজটা নির্ণয় করব, এখন কাজটা নির্ণয় করতে হবে কি, এই যে গ্যাস যে এই অবস্থা থেকে বি অবস্থায় আসছে, অর্থাৎ স্টেট 1 থেকে স্টেট 2 তে আসছে, এখানে টোটাল কত পরিমাণ কাজ সংগঠিত হয়েছে বা টোটাল কত পরিমাণ কাজ সম্পাদিত হয়েছে, এই কাজটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা তো পুরো কাজটা একবারে বের করতে পারবো না, আমরা প্রথমে কি করব, একটা ক্ষুদ্র অংশের কাজ বের করব। এই ক্ষুদ্র অংশ থেকে আমরা কি করব, টোটাল কাজটা বের করব। তো ক্ষুদ্র অংশের কাজ বের করার জন্য আমরা কি করতে পারি, এর আগে যে আমরা সূত্র প্রতিপাদন করছি সেখানে তো আমরা দেখছি যে একটা ক্ষুদ্র ফালি আমরা কল্পনা করব। কি করব? ক্ষুদ্র ফালি কল্পনা করব। তো এখানে যদি আমরা ক্ষুদ্র ফালি কল্পনা করি, তো এখানে আমরা যে কোনো জায়গায় ক্ষুদ্র ফালিটা কল্পনা করতে পারি। এবি রেখার যে কোনো জায়গায়, কি বললাম, যে এবি রেখার যে কোনো জায়গায় আমরা কি করতে পারি, ক্ষুদ্র ফালি কল্পনা করতে পারি। মানে এখানে ধরো যে আমরা একটা ক্ষুদ্র ফালি যদি কল্পনা করি, তাহলে এটা হচ্ছে একটা ক্ষুদ্র ফালি। তো এই ক্ষুদ্র ফালিটার আমরা নাম দেব, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে এইচ। তো এই ক্ষুদ্র ফালির কি আছে, একটা আয়তন আছে না? তাহলে এই ক্ষুদ্র ফালির কি আছে, একটা আয়তন আছে। তো এই ক্ষুদ্র ফালির প্রসারণ বা আয়তনটা আমরা দিলাম হচ্ছে ডিভি। তাহলে এই ক্ষুদ্র ফালির আয়তন কি? ডিভি। এখন এই যে ক্ষুদ্র ফালিটা, এই ক্ষুদ্র ফালিটা এখানে কি ছোট একটা অংশ না? ছোট একটা অংশ কিন্তু। তো এইখানে চাপের পরিবর্তন খুবই সামান্য। তো এই কারণে আমরা চাপের পরিবর্তনটাকে স্থির ধরতে পারি। মানে এইটুকু অংশের জন্য আমরা কি ধরবো, চাপটা স্থির ধরবো, এবং ওই চাপটাকে আমরা কি ধরবো, পি ধরবো, এবং ওই চাপটাকে আমরা কি ধরবো, পি ধরবো। তাহলে এই চাপটাকে আমরা এখানে কি ধরলাম, পি ধরলাম। তো এই কথাটাও আমরা এখানে একটু লিখে দেবো, ঠিক আছে? তো এখানে আমরা পরের লাইনে লিখবো যে এবি রেখায়, এবি রেখার যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে ক্ষুদ্র ফালি ই এফ জি এইচ বিবেচনা করি, বিবেচনা করি, যার আয়তন, যার আয়তন ডিভি, এবং ক্ষুদ্র প্রসারণে, এবং ক্ষুদ্র প্রসারণে চাপ পি স্থির ধরলে, তাহলে চাপ পি যদি আমরা স্থির ধরি, তাহলে এই প্রমাণটা হচ্ছে তোমার আগের প্রমাণের মতো একদম সেম, ঠিক আছে? বাট আমাদের শেষের দিকে বা মাঝখানে একটু আলাদা রকম হবে, ঠিক আছে? তো এখন দেখো যে যদি আমরা চাপ পিটা স্থির ধরি, কারণ আমরা কি করব, এই ক্ষুদ্র ফালির আমরা কি করব, কাজটা বের করব। তো আমরা কিন্তু জানি যে এই ফালির ক্ষেত্রফল যতটুকু হবে এর কাজও কিন্তু ততটুকু হবে। এটা কিভাবে আমরা জানি? তো আমি কিন্তু আগের সূত্রতে তোমাদেরকে বলেছিলাম যে সম্পাদিত কাজ ডাব্লিউ ইকুয়াল কি, চাপ গুণন হচ্ছে আয়তন, অর্থাৎ কতটুকু চাপের কারণে কতটুকু আসলে আয়তনের পরিবর্তন হইলো, সেটাই হচ্ছে কি কাজ। তো এখানে দেখো যে এই ক্ষুদ্র ফালির ক্ষেত্রে, ক্ষুদ্র ফালির ক্ষেত্রে যদি আমরা কাজটা বের করি, তাহলে এখানে আয়তনের পরিবর্তন হচ্ছে ডিভি, আর চাপ কতটুকু কাজ করছে, পি চাপ কিন্তু কাজ করছে। তো এই চাপটা আমরা কিন্তু এই অংশে ধরছি, তো এখানে আমি পিটা দিলাম, ঠিক আছে? তো এই যে পি চাপের কারণে আয়তনের পরিবর্তন হয়েছে ডিভি পরিমাণ, তার মানে এখানে সম্পাদিত কাজ ডাব্লিউ ইকুয়াল কি হবে, ডাব্লিউ ইকুয়াল হবে পি ডিভি। তো এখন দেখো যে এর ক্ষেত্রফলের সাথে এটা কিভাবে মিল আছে, দেখো। তো এইটা যদি আমরা একটা আয়তক্ষেত্রের মতো চিন্তা করি,
তাহলে এই ডিভি অর্থাৎ এই প্রস্থ এবং দৈর্ঘ্য যদি গুণ করি তাহলে কি পাবো? ক্ষেত্রফল পাবো, মানে এই ক্ষুদ্রফলের ক্ষেত্রফল পাবো। তাহলে এই ক্ষুদ্রফলের ক্ষেত্রফল যেটা, ওটাই কিন্তু হচ্ছে কি কাজ। তো এখানে আমরা এই বিষয়টা লিখে দেব যে চাপ পি স্থির ধরলে ক্ষুদ্র প্রসারণে গ্যাস কর্তৃক সম্পাদিত কাজ ইকুয়াল হচ্ছে ক্ষুদ্রফলের ক্ষেত্রফল। ক্ষুদ্রফলের ক্ষেত্রফল, তাহলে দেখো যে গ্যাস কর্তৃক সম্পাদিত কাজ যেহেতু ক্ষুদ্র প্রসারণে, তাহলে এটাকে আমরা ধরতে পারি হচ্ছে ডেল ডাব্লু, যেহেতু ক্ষুদ্র পরিমাণ কাজ। তাহলে এই ক্ষুদ্রফলের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা কি হবে? পি ইন্টু ডিভি হবে। তাহলে পি ইন্টু কি হবে? ডিভি হবে। তাহলে এখন দেখো বিষয়টা, যে আমরা কিন্তু ক্ষুদ্র ফালির জন্য কাজটা বের করছি, আমাদের বের করতে হবে কি? টোটাল কাজটা বের করতে হবে। অর্থাৎ গ্যাস যদি এই অবস্থা থেকে বি অবস্থায় আসে, বা আয়তন ভি1 থেকে ভি2 তে আসে, তাহলে টোটাল কি পরিমাণ কাজ সম্পাদিত করতে হবে সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে? তো এখন আমরা পরের লাইনে লিখবো যে এ অবস্থা হতে বি অবস্থায় আসতে গ্যাস কর্তৃক সম্পাদিত মোট কাজ। তাহলে গ্যাস কর্তৃক সম্পাদিত মোট কাজ কি হবে? ডাব্লিউ ইকুয়াল, তো এইদিকে ইন্টিগ্রেশনটা আমরা দিলাম না, তো ডাব্লিউ ইকুয়াল, আচ্ছা দাও, সমস্যা নাই। ইন্টিগ্রেশন, তাহলে আমাদেরকে কি করতে হবে? এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, যেহেতু আমরা মোট কাজ বের করবো। তাহলে আমরা কি করবো? ইন্টিগ্রেশন করব। তাহলে পি ইন্টু ডিভি। এখন লিমিটটা কি দেবো? দেখো আয়তন ভি1 থেকে কিন্তু ভি2 পর্যন্ত গেছে, এবং আমাদের কি এর মধ্যকার কাজটাই বের করতে হবে। তো এখানে লোয়ার লিমিটে হবে ভি1, আর আপার লিমিটে কি হবে? ভি2 হবে। তাহলে লোয়ার লিমিট ভি1 আর আপার লিমিটে কি হবে? ভি2 হবে। তো আশা করি যে তোমরা এইটুকু বুঝছো। এখন কথা হচ্ছে যে আমরা ইন্টিগ্রেশন যে করবো, এখানে তো আমরা জানি যে ডব্লিউ কে ইন্টিগ্রেশন করলে কি হবে? ডাব্লিউ হবে। তাহলে ডাব্লিউ ইকুয়াল, এখন এখানে আমাদের কি কি করতে হবে? পির মানটা বসাইতে হবে। কারণ পির মানটা আমরা কিভাবে বসাইতে পারি? দেখো পির মানটা আমরা কিন্তু একটা জিনিস জানি, সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসেসের ক্ষেত্রে বা আইসেন্ট্রপিক প্রসেসের ক্ষেত্রে সেটা হচ্ছে পিভি গামা ইকুয়াল হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। তো পিভি গামা ইকুয়াল যেহেতু ধ্রুবক, তারপরে আমরা এটা কিন্তু লিখতেই পারি যে পি ভি গামা ইকুয়াল হচ্ছে P1 V1 গামা। এটা কিন্তু আমরা লিখতে পারি, তাই না? তো এইটা যদি লিখতে পারি, তাহলে এখানে দেখো যে আমাদের দরকার কার মান? এই পির মানটা কিন্তু দরকার। তাহলে পি ইকুয়াল আমরা লিখতে পারি P1 V1 গামা ডিভাইডেড হচ্ছে ভি গামা। এই লাইনটা কিন্তু আমরা লিখতে পারি। ঠিক আছে? তো এখন পির জায়গায় আমরা কি করব? এইটা লিখে দেবো। তাহলে এখানে V1 V2, আর পির জায়গায় আমরা কি লিখবো? পির জায়গায় আমরা লিখবো P1 V1 গামা ডিভাইডেড হচ্ছে কি? ভি গামা, কিন্তু এখানে হচ্ছে কি? ডিভি। তো এই যে এই জিনিসগুলো আমরা লিখলাম, তাহলে এখানে দেখো যে আমরা কি করছি? পির পরিবর্তে এটা লিখছি। তো এটা আমরা সাইড নোটে এখানে লিখে দেবো। তাহলে সাইড নোটে লিখে দিব যে যেহেতু পি ইকুয়াল হচ্ছে P1 V1 গামা ডিভাইডেড হচ্ছে V1 গামা, সরি ভি গামা। তো সাইড নোটে আমরা কিন্তু এটা লিখে দেবো। তো এর পরের লাইনে আমরা কি করব? অবশ্যই ইন্টিগ্রেশন করব। তো এই যে জিনিসগুলা কিন্তু তোমাদের কাছে খুব কঠিন মনে হইতে পারে, তাই না? এগুলো কঠিন মনে হওয়ার কারণটা আসলে কি? কঠিন মনে হওয়ার কারণটা হইতেছে তোমরা প্র্যাকটিস করো না। এই প্র্যাকটিস না করার কারণে কিন্তু এগুলো কঠিন মনে হয়। তোমরা একটু চিন্তা করো যে যখন তোমাদেরকে বর্ণমালা শেখানো হয়, সেটা বাংলার হইতে পারে, ইংলিশের হইতে পারে, এই বর্ণমালাগুলো শিখতে প্রচুর কিন্তু ত্যাগ স্বীকার করতে হয়েছে। এক একটা অক্ষর শেখার জন্য কিন্তু কত মায়ের, কত বকাবকি খাইতে হয়েছে। এই যে এত মায়ের খাইতে হয়েছে, এত বকাবকি খাইতে হয়েছে বর্ণমালাগুলো শিখতে, কেন? কারণ ওই সময় কিন্তু এইগুলো আমাদের কাছে নতুন মনে হইতো। এই নতুন মনে হওয়ার কারণে কিন্তু আমরা এত সহজ জিনিসগুলো কিন্তু পারি নাই। কিন্তু আজকে কিন্তু এই বর্ণমালাগুলাই কারো কোনো সমস্যা নাই। এই বর্ণমালাগুলো এত ভালোভাবে শিখতো যে এইগুলার কারণেই কিন্তু তোমরা এই বাংলা লেখাগুলো লিখতে পারতেছো, বাংলা লেখাগুলো পড়তে পারতেছো। সেটা বাংলার ক্ষেত্রে হোক, ইংলিশের ক্ষেত্রে হোক, যেটাই হোক না কেন, সবগুলাই তোমরা কি করতে পারো? লিখতে পারো, পড়তে পারো। এর মূল কারণটা হইতেছে তোমরা এত ভালোভাবে প্র্যাকটিস করছো যে এই বর্ণমালাগুলো তোমাদের একদম মুখস্থ ঠোঁটস্থ হয়ে গেছে, তাই না? সো এই যে এত ভালো করার বা এই বর্ণমালাগুলো পানি পানি হয়ে যাওয়ার মূল কারণটা ছিল যে এই যে বকাবকি খাওয়ার কারণে বা মায়ের খাওয়ার ভয়ে তোমরা এত বেশি পরিমাণে প্র্যাকটিস করছো। তো এই সকল জিনিসগুলাই হচ্ছে সেম, এগুলো আমাদের কাছে এখন যেহেতু নতুন,
এই কারণেই কিন্তু আমাদের কাছে খুব কঠিন মনে হইতেছে, বাট আমরা যদি খুব বেশি প্র্যাকটিস করি, অনেক প্র্যাকটিস করি, তাহলে এই জিনিসগুলোও কিন্তু অনেক সহজ হয়ে যাবে এবং এইগুলো কিন্তু আমাদের ভেতরে গেঁথে যাবে, এইগুলা কিন্তু আর ভুল হবে না। ঠিক আছে, তো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। কোন একটা জিনিস যতই কঠিন লাগুক, আমরা যদি সেটা প্র্যাকটিস করি, তাহলে খুব সহজেই কিন্তু আমরা সেটা আয়ত্তে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো যে এখানে আমরা কি করব, এটা ইন্টিগ্রেশন করব। তো ইন্টিগ্রেশন করতে গেলে, যেহেতু আমরা ভির সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, তার মানে এই যে ভি যেটা আছে, এই ভি গামা ব্যতীত বাকি যেগুলো যেগুলো আছে সেগুলো আমরা কি করব, ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসবো, যেহেতু বাকিগুলো সবগুলা কি কনস্ট্যান্ট। তো যেহেতু ভির সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, তার মানে শুধু ভি থাকবে, বাকি যেগুলো সেইগুলো হচ্ছে কনস্ট্যান্ট মান, ওইগুলো বাইরে চলে যাবে। ঠিক আছে, তাহলে পরের লাইনে আমরা যেটা করতে পারি, এই যে পি ওয়ান ভি ওয়ান গামা, এই পি ওয়ান ভি ওয়ান গামা এটা বাইরে নিয়ে আসবো। আর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে ভি ওয়ান ভি টু। আর এটা কি ছিল, ওয়ান বাই ভি গামা ছিল, এটাকে আমরা কি লিখতে পারি, ভি ইনভার্স গামা কিন্তু লিখতে পারি। যেহেতু এটা নিচে ছিল, এখন আমরা কি করলাম, উপরে নিয়ে যাবো, এই কারণে এখানে কি হবে, ইনভার্স হবে, ইনটু তারপর কি হবে, ডিভি হবে। তো এখন ইন্টিগ্রেশনের নিয়ম কি, ইন্টিগ্রেশনের সূত্র কিন্তু তোমরা পড়াছো, তো যারা ইন্টিগ্রেশন পারো তারা তো জানো, বাট যারা ইন্টিগ্রেশনে ফাঁকি দিয়ে যাচ্ছ, বা যাদের আসলে এখন ইন্টিগ্রেশনটা মনে নাই, তো তাদের ক্ষেত্রে একটু বলি। তো যখন আমরা এক্স কে ইন্টিগ্রেশন করি, ধরো যে এর উপর পাওয়ারটা হচ্ছে মাইনাস এন বা ইনভার্স এন, যেটা হচ্ছে এক্স ইনভার্স এন, এটা ধরো যে পাওয়ার হিসাবে আছে, ইনটু ডিএক্স। তো যদি এইরকম কোনো কিছুতে ইন্টিগ্রেশন করতে হয়, তো তখন আমরা কি জানি, তখন আমরা জানি যে উপরে কি হয়, এক্স মাইনাস এন প্লাস ওয়ান ডিভাইডেড নিচে কি হয়, নিচে হয় হচ্ছে মাইনাস এন প্লাস ওয়ান। তাহলে এটা কি হয়, এইটা কিন্তু আমাদের ইন্টিগ্রেশনের সূত্র, যে এইভাবে আমাদের ইন্টিগ্রেশনটা করতে হবে, অর্থাৎ এক্স এর উপর যে পাওয়ারটা থাকবে, পাওয়ারের সাথে প্লাস ওয়ান হবে, নিচেও কি হবে, এই একই জিনিসটা হবে। ঠিক আছে, তো এভাবে আমাদের কি কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তো এখানে দেখো যে পি ওয়ান ভি ওয়ান গামা, তারপর দেখো যে এখানে এইটাকে এক্স চিন্তা করো, এটাকে যদি এক্স চিন্তা করো, তাহলে এখানে কি হবে, ভি, তাহলে হচ্ছে মাইনাস গামা প্লাস ওয়ান ডিভাইডেড মাইনাস গামা প্লাস কি হবে, ওয়ান হবে। তারপর এখানে আমাদেরকে কি করতে হবে, লিমিটটা বসাই দিতে হবে। তাহলে ভি ওয়ান এখানে হচ্ছে ভি টু, এখানে আমরা কি করলাম, লিমিটটা বসাই দিলাম। তো এখন আমরা পরবর্তী লাইনে যাই। তাহলে পরবর্তী লাইনে যেটা করব, আমরা লিমিটের মানটা বসাই দেবো। ঠিক আছে, তাহলে ডাব্লিউ ইকুয়াল, তাহলে লিমিটের এখানে পি ওয়ান ভি ওয়ান গামাটা ঠিক থাকবে। তারপর দেখো যে এখানে লিমিটের মানটা আমরা বসাই দেবো। তার আগে একটা জিনিস দেখো, যে এই যে এইটা কিন্তু কনস্ট্যান্ট মান, মানে আমরা তো গামার জায়গায় তো আর লিমিটটা বসাইবো না, আমরা কি শুধুমাত্র চলক যেটা সেইটার কথা চিন্তা করবো। তো এখানে চলক হচ্ছে ভি, মানে যেহেতু ভির সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশনটা করতেছি, তার মানে ভি ব্যতীত বাকি যা কিছু আছে সেগুলো তো কনস্ট্যান্ট, এইগুলোর সাথে তো লিমিটের কোনো সম্পর্ক নাই। তার মানে এই জিনিসগুলো আমরা বাইরে বের করে নিয়ে আসতে পারি, বাইরে বের করে নিয়ে আসলে সমস্যা নেই। তাহলে আমরা এই মানটা যেটা নিচে আছে এটা বাইরে বের করে নিয়ে আসবো। তো যেহেতু এটা নিচে ছিল, তারপরে এটা নিচে থাকবে মাইনাস গামা প্লাস হচ্ছে ওয়ান। তো এই যে মাইনাস গামা প্লাস ওয়ান, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, ওয়ান মাইনাস গামা লিখতে পারি, মাইনাস গামা প্লাস ওয়ান আর ওয়ান মাইনাস গামা তো একই কথা, তাই না? তো এটা আমরা লিখতে পারি। এখন আমরা এই জায়গাটায় কি করবো, লিমিটের মানটা বসাই দেবো, অর্থাৎ ভির জায়গায় একবার ভি টু হবে, আর ভির জায়গায় একবার কি হবে, ভি ওয়ান হবে। তাহলে আমরা কি করব, আমরা ভির জায়গায় একবার ভি টু লিখবো, তাহলে মাইনাস গামা প্লাস ওয়ান, তারপর হচ্ছে মাইনাস, এবার ভি ওয়ান মাইনাস গামা প্লাস ওয়ান। তাহলে আমাদের লিমিটের মানটা বসাই দেওয়া হইলো। এখন আমরা পরবর্তী লাইনের কাজগুলো করব। তাহলে ডাব্লিউ ইকুয়াল, এখানে দেখো যে এই যে ভি টু মাইনাস গামা প্লাস ওয়ান, আর এখানে কি ছিল, মাইনাস ভি ওয়ান গামা প্লাস ওয়ান। তো এই যে পি ওয়ান ভি ওয়ান গামা, এইগুলো আমরা সবগুলোর সাথে গুণ করবো, বা এই পুরো রাশিটা আমরা এর সাথেও গুণ করবো, এর সাথেও গুণ করবো। গুণ তো করাই লাগবে, কারণ এখানে ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে, তার মানে কি এটা এর সাথেও গুণ হবে, এর সাথেও গুণ হবে। তো আমরা কি করবো, এখন এই জিনিসটা গুণ করে দিই। তো যদি গুণ করে দেই, তাহলে একটু চিন্তা করো যে এখানে লবে লবে তো গুণ হবে, তাহলে পি ওয়ান ভি ওয়ান গামা, তাহলে পি ওয়ান ভি ওয়ান গামা ইন্টু, তারপর কি হবে, ভি টু মাইনাস গামা প্লাস ওয়ান হবে। তারপর এই যে সূত্রের এখানে মাইনাস, মানে ম্যাথের মাইনাস, তারপর এই জিনিসটা আবার কি হবে, এর সাথেও গুণ হবে, অর্থাৎ পি ওয়ান ভি ওয়ান গামা কিন্তু হচ্ছে ভি ওয়ান মাইনাস গামা প্লাস ওয়ান। তারপর সম্পূর্ণটার নিচে কি আছে, ওয়ান মাইনাস গামা আছে, তাহলে আমরা সম্পূর্ণটার নিচে কি দেবো, ওয়ান মাইনাস গামা দেবো। আশা করি এই জিনিসটা তোমরা ক্লিয়ার। তো এই লাইনটা যদি তোমরা ক্লিয়ার হয়ে থাকো, এখন একটা বিষয় দেখো, এইখানে আমাদের সূত্রের প্রমাণে দেখো যে এখানে কোথাও কি গামা আছে, মানে উপরে, মানে পাওয়ার হিসাবে কোথাও কি গামা আছে, পাওয়ার হিসাবে কিন্তু কোথাও গামা নাই।
তার মানে এখানে আমাদের যেইগুলা পাওয়ার হিসেবে গামা আছে এই পাওয়ার গুলাকে কেটে দিতে হবে। এখন পাওয়ার গুলাকে কাটতে গেলে আমাদের কি করা লাগে সেটাই আমাকে করতে হবে। তো এখানে দেখো যে ভি ওয়ান যদি আমি গুণ দেই তাহলে পাওয়ার গুলা তো যোগ হবে, তখন প্লাস গামা মাইনাস গামা কাটা যাবে, তার মানে এখানে গামাটা ভ্যানিশ হচ্ছে। বাট এইখানে তো হচ্ছে না, এখানে কি আছে ভি ওয়ান আছে বাট এখানে ভি টু আছে। তো এখানে গামাটা ভ্যানিশ করতে গেলে আমাকে কি করতে হবে, এই ভি ওয়ানটাকে ভি টু এ কনভার্ট করতে হবে, অথবা ভি টুটাকে ভি ওয়ান এ কনভার্ট করতে হবে, এইরকম কিন্তু করতে হবে, তারপর কিন্তু আমরা কি করতে পারবো, এইটাকে ভ্যানিশ করতে পারবো। তো এইটা ভ্যানিশ করার জন্য আমরা কি করব, আমরা মূলত ভি ওয়ান যেটা এই ভি ওয়ানটাকে ভি টু তে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করতে পারবো দেখো, আমরা কিন্তু একটা জিনিস জানি যে এই প্রসেসের ক্ষেত্রে যেহেতু পিভি গামা ইকুয়াল কনস্ট্যান্ট, তার মানে আমরা লিখতে পারি যে P1 V1 গামা ইকুয়াল হচ্ছে P2 V2 গামা, এটা কিন্তু লিখতে পারি। তো এখানে দেখো যে এই যে P1 V1 গামা যেটা, এই যে এখানে P1 V1 গামা, এই সম্পূর্ণটার জায়গায় আমরা কি লিখতে পারি, P2 V2 গামা কিন্তু লিখতে পারি, ঠিক আছে। এই জিনিসটা আমরা লিখতে পারি। তাহলে এখন আমরা পরের লাইনে কি লিখবো, এই পরিবর্তে আমরা লিখবো হচ্ছে P2 V2 গামা ইন্টু ভি টু মাইনাস গামা প্লাস হচ্ছে ওয়ান মাইনাস P1 V1 গামা ইন্টু হচ্ছে ভি ওয়ান মাইনাস গামা প্লাস হচ্ছে ওয়ান, নিচে হচ্ছে ওয়ান মাইনাস গামা। তো এরপর দেখো যে এখন আমরা এগুলো গুণ করে দেবো। তো যদি গুণ করে দিই, গুণ করলে পাওয়ার কি হয়, যোগ হয়। তাহলে P2 V2, তাহলে গামা যোগ করলে এখানে প্লাসে মাইনাসে কি মাইনাস গামা প্লাস হচ্ছে ওয়ান, তারপর মাইনাস P1 V1, তাহলে এখানে কি হবে গামা মাইনাস গামা প্লাস হচ্ছে ওয়ান। তো আমি এটা ভেঙে করাইলাম যাতে কারো বুঝতে সমস্যা না হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো যে এখানে এই যে গামা গামা কাটা যাবে, এখানে গামা গামা কাটা যাবে, এই পাওয়ার হিসেবে ওয়ান আছে, পাওয়ার হিসেবে ওয়ান তো লেখার দরকার নেই। তার মানে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে P2 V2 মাইনাস হচ্ছে P1 V1, নিচে হচ্ছে কি ওয়ান মাইনাস গামা। তো যদি তুমি এভাবে অ্যান্সার দাও যে ডাব্লিউ ইকুয়াল এইটা, তো তুমি যদি ডাব্লিউ ইকুয়াল এইটা অ্যান্সার দাও তবুও কিন্তু অ্যান্সার হবে, তবুও কি হবে, তবুও কিন্তু অ্যান্সার হবে। তো যেহেতু তোমার পরীক্ষার মধ্যে এই অ্যান্সারটা লিখতে বলছে, মানে প্রতিবেদনে এইটা দেখাইতে বলছে, তো তোমরা এখন পরের লাইনটায় যাবা যে পরের লাইনটা এটা কিভাবে লেখা যায়, ঠিক আছে। তো পরের লাইনটা কিভাবে লেখা যায় আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি। এছাড়াও এর কয়েকটা রূপ আছে বা কি কিভাবে আরো লিখতে হয় সেটাও আমি তোমাদেরকে দেখাইতেছি, তোমরা সবগুলো পরে রাখবা, ঠিক আছে। তো এখন দেখো যে আমি যদি এখান থেকে যদি মাইনাস কমন নেই, এখান থেকেও যদি মাইনাস কমন নেই বা মাইনাস কমন না দিলাম, এইটা একটু সামনে লিখলাম, এটা পরে লিখলাম, তারপর এটা সামনে লিখলাম, এটা পরে লিখলাম, তাহলে এখানে লাইনটা এরকম হচ্ছে না, দেখো তো, যে মাইনাস P1 V1 প্লাস হচ্ছে P2 V2, আর নিচে কি হবে মাইনাস গামা প্লাস ওয়ান, এরকম হচ্ছে না। তো এখন আমি যদি উপর থেকেও মাইনাস কমন নেই, নিচ থেকেও মাইনাস কমন নেই, তাহলে যদি মাইনাস কমন নেই বা মাইনাস ওয়ান যদি কমন নেই, মাইনাস তো কমন নেওয়া যায় না, মাইনাস ওয়ান কমন নেবো, ঠিক আছে। তো এখন দেখো যে এখানে কি হবে P1 V1, তারপর এখানে যেহেতু প্লাস আছে তারপর এখানে কি হবে মাইনাস, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে P2 V2 ডিভাইডেড, নিচেও যদি আমরা মাইনাস ওয়ান কমন নেই তাহলে এখানে কি হবে গামা মাইনাস হচ্ছে ওয়ান, কারণ মাইনাসে মাইনাসে কি প্লাস। তো এখন এই মাইনাস ওয়ান কেটে দাও, তাহলে দাঁড়াচ্ছে কি P1 V1 মাইনাস P2 V2 ডিভাইডেড হচ্ছে গামা মাইনাস ওয়ান। তো আমরা কিন্তু এই লাইনটাকে এইভাবেও কিন্তু লিখতে পারি, ঠিক আছে। তো এই কারণে আমরা এটা কি করব, এইভাবে লিখে দেবো পরের লাইনে। তাহলে পরের লাইনে আমরা কি করব, এইভাবে লিখে দেবো, যেহেতু আমরা নিচ থেকেও মাইনাস কমন নিচ্ছি, উপর থেকেও মাইনাস কমন নিচ্ছি, এই কারণে সংখ্যার কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র এখানে রূপটা একটু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, ডাব্লিউ ইকুয়াল P1 V1 মাইনাস P2 V2, তারপর হচ্ছে কি গামা মাইনাস ওয়ান। তো এখানে দেখো যে আমাদের যে প্রমাণটা বলছে সেই প্রমাণের সাথে কিন্তু মিলে গেছে। তো এখানে যদি তুমি অ্যান্সারটা তাও হবে, বাট এখানে আরো কিছু কথা আছে, তো আমি সেগুলোও বলবো। তো তোমাদের যদি এই পর্যন্ত অ্যান্সার দিতে বলে এই পর্যন্ত তোমরা অ্যান্সার দিবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে তোমার এই প্রতিপাদনের জন্য অ্যান্সার। তো কথা হচ্ছে এই সূত্রটা আমরা কখন ইউজ করি, এটা হচ্ছে এক্সপানশনের জন্য আমরা ইউজ করি। এটা কিসের জন্য ইউজ করি বলতো, এক্সপানশনের জন্য। তাহলে এইটা হচ্ছে কি ফর এক্সপানশন অর্থাৎ আইসেন্ট্রপিক এক্সপানশনের ক্ষেত্রে আমরা এই সূত্রটা হচ্ছে ইউজ করি। তো এই সূত্রটা আমরা কি করি, ইউজ করি। এখন যদি কম্প্রেশন হয়, মানে যদি কম্প্রেশন হয় বা সংকোচন হয়, তো সংকোচনের জন্য আমরা কি ইউজ করি, সংকোচনের ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল
আচ্ছা, সংকোচনের ক্ষেত্রে আগে বাদ দাও, আগে আমি এক্সপানশনের আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই সূত্রটাকে আমরা আরেক ভাবে লিখতে পারি, সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল এম আর টি ওয়ান মাইনাস হচ্ছে টি টু ডিভাইডেড হচ্ছে গামা মাইনাস ওয়ান। তো এটাও হচ্ছে তোমার কি ফর এক্সপানশন, মানে এক্সপানশনের জন্য। তো এটা কিভাবে আসলো? এই যে পি ওয়ান ভি ওয়ান মানে কি এম আর টি ওয়ান, আর পি টু ভি টু মানে কি এম আর টি টু। তো ওই যে এম আর টি ওয়ান এবং এম আর টি টু থেকে তুমি যদি এম আর কমন নাও, তাহলে কি হয়, টি ওয়ান মাইনাস টি টু হয়। তার মানে এই সূত্রটা আবার এভাবেও কিন্তু তোমরা চাইলে লিখতে পারো, ঠিক আছে? তাহলে এই সূত্রটা চাইলে কি এভাবেও লেখা যায়। এখন তোমার পরীক্ষায় যেই প্রমাণটা দিতে বলবে সেই প্রমাণটা দিবা। যদি পরীক্ষায় বলে যে এইটা প্রতিপাদন করো, তো তোমরা এই যে সবকিছু ঠিকভাবে লাগবা, এই লাইনে এসে শেষ করে দিবা, ঠিক আছে? তো এইটা গেল হচ্ছে কি এক্সপানশনের ক্ষেত্রে। এখন কম্প্রেশন হলে কি হবে বা সংকোচনের ক্ষেত্রে কি হবে? সংকোচনের ক্ষেত্রে দেখো যে ডাব্লিউ ইকুয়াল, সংকোচনের ক্ষেত্রে শুধুমাত্র এই যে তোমার পি ওয়ান ভি ওয়ান সামনে আসে না, শুধু পি ওয়ান ভি ওয়ানটা পরে দিবা আর পি টু ভি টুটা সামনে দিবা, ঠিক আছে? তাহলে দেখো সংকোচনের জন্য পি টু ভি টু মাইনাস হচ্ছে পি ওয়ান ভি ওয়ান, আর নিচেরটা ঠিক রাখবা সবসময়, গামা মাইনাস ওয়ান, নিচেরটা ঠিক রাখবা। তো কোনো কোনো জায়গায় কিন্তু তোমার দেওয়া আছে যে সংকোচনের ক্ষেত্রে পি ওয়ান ভি ওয়ান মাইনাস হচ্ছে পি টু ভি টু, বাট নিচে কিন্তু দেওয়া আছে ওয়ান মাইনাস গামা, ওটাও কিন্তু ঠিক। বুঝছো কথাটা? তাহলে যদি তুমি হরে একটু চেঞ্জ করো, তাহলে লবেও কিন্তু চেঞ্জ হবে, অর্থাৎ তুমি এটা সামনে পিছনে করে দিতে পারো। বাট তোমাকে আমি যেভাবে দেখালাম এইভাবেই মুখস্থ রাখিও, মানে সবগুলা হর একই রাখিও, শুধু লবগুলা চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে দেখো যে এইটা কিসের ক্ষেত্রে বলতো, এটা হচ্ছে সংকোচনের ক্ষেত্রে, এটা সংকোচনের ক্ষেত্রে, সংকোচনের জন্য, এটা হচ্ছে সংকোচনের জন্য। তো এই সূত্রটা আমরা আরেক ভাবে লিখতে পারি, ওই যে বললাম যে এটাকে আমরা কি আবার কি করতে পারি, এটাকে আমরা ডাব্লিউ ইকুয়াল এই যে এম আর টি টু মাইনাস হচ্ছে টি ওয়ান ডিভাইডেড হচ্ছে কি গামা মাইনাস ওয়ান, এভাবেও কিন্তু আমরা লিখতে পারি। তো এখন কথা হচ্ছে যে আমরা কোন পর্যন্ত অ্যান্সার করব। তোমার পরীক্ষায় যদি কখনো এই যে সূত্রটা লিখে দিয়ে বলে যে এইটা প্রতিপাদন করো, তাহলে তোমার এই লাইনটা কোথায় আসছে বলো তো? এই লাইনটা কিন্তু তোমার এইখানে আসছে, তার মানে এই পর্যন্ত তোমার অ্যান্সার শেষ, পরের লাইনগুলো লেখার দরকার নাই। বাট তোমার পরীক্ষায় যদি কখনো বলে যে এইটা প্রতিপাদন করো, তার মানে এই সবকিছু লিখে এই পর্যন্ত আসবা। যদি এই লাইন পর্যন্ত বলে তাহলে সবকিছু লিখে এই পর্যন্ত আসবা, মানে যেই পর্যন্ত বলবে সেই পর্যন্ত আসবা। আর যদি কোনো কিছু না বলে, মানে যদি কোনো কিছু যদি একদম ইন্ডিকেট করে না দেয়, তো তখন তুমি এই পর্যন্তই অ্যান্সার দিয়ে দেবা, মানে তুমি এই লাইন পর্যন্ত আসবা, নিচে এইগুলো লেখার দরকার নেই। যদি লিখতে চাও তাহলে এই সর্বোচ্চ পরের লাইনটা লিখতে পারো, মানে এই লাইন থেকে এই লাইনটাও লিখতে পারো, এই লাইনটাও লিখে দিবা, ঠিক আছে? আর যদি সবগুলো লিখতে পারো ভালো, সবগুলো লিখে দিবা। তো যদি কোনো কিছুই নির্দিষ্ট করে না দেয়, তো তুমি এইটা বা এই লাইন পর্যন্ত রাখলেও কিন্তু অ্যান্সারটা হবে। তো আশা করি যে তোমরা এই টপিকের সবকিছু বুঝছো। এই টপিকে দেখো যে তোমার বেসিক থেকে শুরু করে সবকিছুই বুঝাইছি, সূত্রটা কিভাবে আসে সেটাও বলছি। আর এই অধ্যায়ের যে বিভিন্ন প্রসেস সম্পর্কে, এই প্রসেস সম্পর্কে কিন্তু আমরা আমাদের যে পেইড কোর্সের যে ক্লাসগুলো আছে, এই পেইড কোর্সের ক্লাসে কিন্তু আমরা ইন ডেপথ আলোচনা করছি, ঠিক আছে? তো তোমরা যারা এখনো কোর্সে ভর্তি হও নাই, তোমরা কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদের ইনবক্সে মেসেজ দিতে পারো, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। তো আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবা, এবং আমাদের এই যে ফ্রি ক্লাসগুলা এইগুলা তোমাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করবা, যাতে তারাও এই ক্লাসগুলা থেকে উপকৃত হয়। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।